আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা ভালো আছো। আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এই চ্যাপ্টারের দুটি লেকচার অলরেডি আমরা দেখেছি। একটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এবং সেকেন্ড লেকচার আমরা দেখেছি হচ্ছে ল্যাম্বার্টস ল। তো আজকে আমরা স্পেকট্রোফটোমেট্রি এই মিটারের যে ইনস্ট্রুমেন্টেশন, বিভিন্ন অংশের ফাংশন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো চলো শুরু করি। এখানে তোমরা একটা স্পেকট্রোফটোমেট্রির কার্টুন ইমেজ দেখছো। এখানে বিভিন্ন যত অংশের নাম লেখা আছে, তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। প্রথমত, একটা স্পেকট্রোফটোমেট্রি বা স্পেকট্রোফটোমিটারের প্রথম অংশটা হচ্ছে লাইট সোর্স বা সোর্স অফ রেডিয়েশন। এক্ষেত্রে আমরা চিত্রে যে লাল অংশটা দেখছি, লাল অংশের ভিতরে এটাকে বলা হচ্ছে সোর্স অফ লাইট। তো তোমরা জানো ইউভিতে আমরা দুই ধরনের লাইট ব্যবহার করি, একটি হচ্ছে ভিজিবল আর একটি হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট। তো কোন রের জন্য কোন ধরনের সোর্স আমরা লাইট সোর্স ব্যবহার করব? প্রথমত, যদি আমরা ইউভি লাইট আমাদের প্রয়োজন হয় স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে, এই ভিজুয়াল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যে হাইড্রোজেন গ্যাস ভর্তি আমরা একটা ফিলামেন্ট ব্যবহার করব। এক্ষেত্রে হাইড্রোজেনের মূলত আইসোটোপ ব্যবহার করা হয় ডিউটোরিয়াম। তো সেটা থেকে কিভাবে ইউভি লাইট উৎপন্ন হয় এটা আমরা পরে নেক্সট স্লাইডে দেখব। আরেকটি হচ্ছে, যদি আমরা ভিজিবল রেডিয়েশনের কথা বলি, যে ভিজিবল রেডিয়েশন আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ইনার্ট গ্যাস একটা বাল্বের মধ্যে ফিল আপ করা থাকবে, সেক্ষেত্রে টাংস্টেন ফিলামেন্ট ব্যবহার করা হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনার্ট গ্যাস অনেক সময় ব্যবহার করা হয়, অনেক সময় করা হয় না, সেক্ষেত্রে আয়োডিন গ্যাস ব্যবহার করা হয়। তো কিভাবে এই আয়োডিন গ্যাসযুক্ত টাংস্টেন ফিলামেন্ট ভিজিবল রে তৈরি করে এবং ডিউটেরিয়াম গ্যাস ভর্তি আমাদের যে ফিলামেন্ট রয়েছে সেটি কিভাবে ইউভি রে উৎপন্ন করে, চলো সেটা একটু দেখে নিই। এখানে অনেক ধরনের ল্যাম্প ব্যবহার করা হয়। তোমার ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির যে লাইট সোর্স হিসেবে, তার মধ্যে ডিউটেরিয়াম ল্যাম্প, হাইড্রোজেন ল্যাম্প, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প এবং জেনন ল্যাম্প অলসো ব্যবহার করা হয়। তার মধ্যে আমি দুটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, একটা হচ্ছে ডিউটেরিয়াম ল্যাম্প এবং অন্যটি হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। এখানে আমরা ডিউটেরিয়াম ল্যাম্পের দেখো একটা ছবি দেওয়া আছে। একটা এই ছবির মধ্যে যে স্বচ্ছ অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটি মূলত হচ্ছে কোয়ার্টস। এই কোয়ার্টসের ভিতরেই আমাদের ডিউটেরিয়াম গ্যাস থাকে। সেক্ষেত্রে ইলেকট্রিক্যালি যদি আমরা এই ডিউটেরিয়াম গ্যাসকে এক্সাইটেড করি, তো ডিউটেরিয়াম গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে। এখানে যে তোমরা রিয়াকশনটা দেখছো, সো এক্সাইটেড স্টেটে গিয়ে তোমরা জানো তো কোনো অ্যাটমই খুব বেশি যে সময় ধরে যে স্টে করে বিষয়টা তা নয়। তখন সে কি করে, খুব অল্প সময়ের মধ্যে উইদিন 0.001 অথবা 0.01 এরকম ন্যানো সেকেন্ড বা আরও কম সেকেন্ড সময় পরেই সে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। সেক্ষেত্রে ডিউটেরিয়াম যখন আবার গ্রাউন্ড স্টেটে ফেরত আসলো, সেক্ষেত্রে কি করে, ডিউটেরিয়াম এনার্জি রিলিজ করে। তখন ডিউটেরিয়াম প্লাস এই যেখানে তোমরা দেখছো এইচ নিউ, সে এনার্জিটা রিলিজ করছে। এখন এই যে এনার্জিটা আছে বা রেডিয়েশনটা আছে, এখানে আমরা যদি ল্যামডার ক্যালকুলেশন করে দেখি, তাহলে দেখা যায় এটা 160 ন্যানোমিটার টু 375 ন্যানোমিটারের ভিতরে। সো এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম, তোমরা তো জানো 200 থেকে মোটামুটি 400 পর্যন্ত আমাদের হচ্ছে ইউভি
রিজিয়ন। তো যে কারণে যেহেতু এই এনার্জিটা তরঙ্গ দৈর্ঘ্য 160 থেকে 375 ন্যানোমিটার, যে কারণে আমরা বলতে পারি ডিউটেরিয়াম ল্যাম্প থেকে আমরা যে রেডিয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে ইউভি রেডিয়েশন। তো চলো নেক্সট দেখে নেই আমাদের টাংস্টেন যে ল্যাম্পটা রয়েছে। টাংস্টেন ল্যাম্প যদি বলো, তোমাদের প্রচলিত বাসায় যে ল্যাম্পগুলো আছে কিছুটা এরকম, তবে এটাতেও একটা ঢাকনা থাকে। আম, এটি যে কাভেরটা থাকে এটি সিমিলার কোয়ার্টজ দিয়ে তৈরি। এখন এর ভিতরে একটা বাল্ব থাকে, সেই বাল্বে যে ফিলামেন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট। এবং তোমাদেরকে একটু আগে বলেছি যে টাংস্টেন ফিলামেন্টের ভিতরে যে গ্যাসটা থাকে সেটা ইট কুড বি ইনার্ট গ্যাস অর ইট কুড বি আয়োডিন গ্যাস। ম্যাক্সিমাম টাইম আমরা আয়োডিন গ্যাসটাই দেখতে পাই। তো সেক্ষেত্রে কি হয়, আমরা যখন এই ফিলামেন্টটাকে 3000 ক্যালভিন এরকম একটা টেম্পারেচারে নিয়ে যাচ্ছি, তখন টাংস্টেন এই আয়োডিনের সাথে বিক্রিয়া করে। তোমরা এখানে নিচে রিয়াকশনটা দেখতে পাচ্ছ, টাংস্টেন যখন আয়োডিনের সাথে বিক্রিয়া করে তখন টাংস্টেন আয়োডাইড তৈরি হয়। খুব ভালো করে মনে রাখবে যে এই যে টাংস্টেন আয়োডাইড দুটো ফর্ম, WI2 or WI3, এই দুটোই খুবই আনস্টেবল, অথবা যদি বলা যায় এগুলো উভমুখী বলা যায়। এবং তোমরা জানো যে টাংস্টেন হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, সো এটার স্টেবিলিটি খুবই কম। তো যে কারণে কি হয়, টাংস্টেন আয়োডাইড বাট অর্থাৎ WI2 অথবা WI3 এরা ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার কি করে, আবার টাংস্টেন তৈরি করে এবং আয়োডিন তৈরি করে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিছু এনার্জি ইমিট করে। এবার এই যে এনার্জিটা আমরা দেখছি এটা যদি আমরা ক্যালকুলেশন করি ওয়েভলেন্থ, তাহলে দেখা যায় 380 টু 780 ন্যানোমিটার এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাটস মানে ওয়েভলেন্থ। তো আমরা জানি ভিজিবলের ওয়েভলেন্থ কত, 400 থেকে 800। সো এই যে আমরা টাংস্টেন ফিলামেন্ট থেকে তাহলে আমরা যেটা পাচ্ছি লাইট সোর্স, এটা হচ্ছে আমাদের ভিজিবল রেডিয়েশন। সো দুইটা লাইট অফ সোর্স আমরা কথা বললাম। একটা হচ্ছে ইউভির জন্য আমরা ডিউটেরিয়াম ফিলামেন্টের কথা বলেছি, আর একটা হচ্ছে আমাদের ভিজিবলের জন্য আমরা টাংস্টেন যে ল্যাম্প এটার কথা বললাম। তো চলো নেক্সট অংশটা আমরা দেখে নিই। নেক্সট আমরা যে অংশটা দেখি স্পেকট্রোফটোমিটারের মধ্যে, এটার নাম হচ্ছে মনোক্রোমেটর। এখানে তিনটা অংশ আমরা দেখতে পারবো। একটা হচ্ছে ইন্ট্রান্স স্লিট, প্রিজম এবং এক্সিট স্লিট। তো তোমরা জানো যে লাইট সোর্স থেকে যে লাইটগুলো আসে এগুলোর অনেকগুলো ওয়েভলেন্থের কম্বাইনেশন। তো এগুলো যখন এন্ট্রান্স স্লিটের মধ্যে দিয়ে যায় তখন প্রিজমে এই লাইট 7টি রঙে বিভক্ত হয়, 7টি ওয়েভলেন্থে তারা স্ক্যাটার্ড হয়। তো সেক্ষেত্রে মনোক্রোমেটরের যে এক্সিট স্লিট রয়েছে আমাদের, সেটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি করি, সিলেক্ট করে দিই। সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে ওয়েভলেন্থটা আমরা সিলেক্ট করলাম সেটা এক্সিট স্লিট দিয়ে আমাদের বের হয়ে আসবে। তো এখানে আমি দু একটা লাইন ইংলিশে লিখেছি, একটু বলে নেই আমরা যে allows only the chosen wavelength and absorb all other wavelength, and this happen for the complete chosen range of wavelength. That's mean prism and diffraction grating, এই দুটা নাম তোমরা দেখো মনোক্রোমেটরে। আমরা এখানে যে ছবিটা দিয়েছি এখানে আমাদের প্রিজম রয়েছে, কিন্তু ডিফ্রাকশন গ্র্যাটিং নামকও একটা জিনিস আছে, সেটাও ব্যবহার করা যায়। চলো একটু ছবি দেখাই তোমাদেরকে। দেখো এখানে একটা ছবি দেখতেছো, এখানে গ্রাটিং ডিফ্রাকশন গ্রাটিং এর ছবিটা দেওয়া আছে বাম পাশে, এবং প্রিজমের যে ছবিটা মনোক্রোমেটর হিসেবে এটা দেওয়া আছে ডান পাশে। কি হয় আসলে, ডিফ্রাকশন গ্রাটিং এর মধ্যে আমাদের যে ইন্ট্রান্স স্লিট দিয়ে যে ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্যটা আসলো সেটা রিফ্রাকশন হয় এবং উপরের দিকে তোমরা দেখো একটা কনভেক্স লেন্স আছে। কনভেক্স লেন্স মানে কি, অবতল দর্পণ। এই অবতল দর্পণের মধ্যে এখানে কি হয়, প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে সে এক্সিট স্লিটের মধ্যে দিয়ে বের হয়ে আসে। এটা কিন্তু বর্তমানে যত সফিস্টিকেটেড এই যে আমাদের স্পেকট্রোফটোমিটার রয়েছে সেখানে ব্যবহার করা হয়, কিন্তু প্রিজমটা ব্যবহার করা হয় হচ্ছে ওল্ডার ভার্সন যেগুলো রয়েছে। এই যেখানে দেখো ওল্ডার ইনস্ট্রুমেন্ট ইউজড প্রিজম ফর দিস পারপাস, অর্থাৎ এই মনোক্রোমেটর হিসাবে প্রিজমটা সাধারণত
ওল্ডার যে আমাদের স্পেকট্রোফটোমিটার রয়েছে সেগুলো নিয়ে ব্যবহার করা হয়। তো চলো আমরা তৃতীয় অংশটা দেখে নিই। এটার নাম হলো বিম স্প্লিটার। তো যদি আমাদের তোমাদেরকে গত লেকচারে সম্ভবত আমি বলেছিলাম যে ডাবল বিম বা সিঙ্গেল বিম সম্পর্কে একটু কথা বলেছিলাম। তো আমরা এটা নিয়ে আজকে ডিটেলস পড়ালেখা করব। যদি আমাদের ডাবল বিম স্পেকট্রোফটোমিটার হয় সেক্ষেত্রে বিম স্প্লিটার হিসাবে একটা মিরর ব্যবহার করা হয়। সেটা কি করে? ওই যে নির্দিষ্ট একটা ওয়েভলেন্থের যে তরঙ্গদৈর্ঘ্যটা আসলো আমাদের এক্সিট স্লিট দিয়ে, এটাকে দুটা অংশে সে বিভক্ত করে। কিন্তু খুব মজার বিষয় হচ্ছে এখানে যে যে দুটা অংশে এই লাইটটা বিভক্ত হলো দুটারই ইন্টেন্সিটি ঠিক থাকে। তোমরা এখানে দেখো ছবিতে, আমি যদি ছবিটা দেখাই, এই যে দেখো এখানে মিররে এসে লাইটটা দুটা ভাগে ভাগ হয়েছে, কিন্তু দুটারই যে ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি আই নট আছে। দ্যাটস মিন আমরা বলছি যে এই যে আমাদের বিম স্প্লিটার রয়েছে, এই বিম স্প্লিটারের ফলে আমাদের সিলেক্টেড যে ওয়েভলেন্থটা এক্সিট স্লিট দিয়ে আসতেছে সেটা দুটা ভাগে ভাগ হবে, কিন্তু দুটোরই আমাদের কি থাকবে? ইন্টেন্সিটি সেম থাকবে। এখন কেন আমাদের দুটা ভাগে ভাগ হচ্ছে? তোমরা জানো আমাদের স্পেকট্রোফটোমিটারের দুটা স্যাম্পল হোল্ডার থাকবে, একটা থাকে হলো রেফারেন্স আর একটা থাকে স্যাম্পল। অর্থাৎ সেটা আমরা নেক্সট স্লাইডে একটু দেখি চলে। এই যে যেটার মধ্যে আমরা বললাম একটাতে থাকে স্যাম্পল আর একটাতে থাকে রেফারেন্স। রেফারেন্সে কি থাকে? রেফারেন্স যেটাতে স্যাম্পল থাকে না, শুধু সলভেন্ট থাকে। কথা বুঝতে পারছো? যে কারণে এটা অটোমেটিক্যালি একটা ক্যালকুলেশন করলে যে আমাদের রেফারেন্স সেলের যে অ্যাবজর্বেন্স সেটা আমাদের স্যাম্পল সহ যে অ্যাবজর্বেন্স সেটা থেকে অটোমেটিক্যালি তারা যোগ বিয়োগ করে একটা ক্যালকুলেশন করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা দেয়। তো চলো একটু দেখি এই যে আমাদের স্যাম্পল হোল্ডার রয়েছে এগুলো কেমন হতে পারে। আমরা 4 নম্বর অংশটা এখানে দাগাঙ্কিত দেখছি, এটার নাম হচ্ছে স্যাম্পল হোল্ডার। যদি আমাদের এমন হয় যে এই স্যাম্পল হোল্ডার কিন্তু বিভিন্ন রকম হতে পারে, যেমন এটা কিন্তু কোয়ার্টজ দিয়ে তৈরি হতে পারে অথবা গ্লাস দিয়েও তৈরি হতে পারে। তো আমরা একটু দেখি কখন গ্লাস দিয়ে তৈরি হবে, কখন কোয়ার্টজ দিয়ে তৈরি হবে। দেখো এ নাম্বার আমি বলছি যে ইফ দ্য স্যাম্পল ইজ গ্যাস অর ভোলাটাইল। তোমরা জানো ভোলাটাইল মানে হলো উদ্বায়ী। ইফ দ্য স্যাম্পল ইজ গ্যাস অর ভোলাটাইল, liquid having low boiling point must be taken in the closed container. That's mean গ্যাস অথবা তুমি যদি ভোলাটাইল নাও তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পল হোল্ডারটা হবে ক্লোজ কন্টেইনার হতে হবে। আর কি, যদি আমরা ইউভি রেডিয়েশনের জন্য যদি চিন্তা ভাবনা করি তাহলে এই যে আমাদের স্যাম্পল হোল্ডার, এটাকে আমরা কি নামে ডাকি বলো তো, কেউ বলতে পারবে? এটার নাম হচ্ছে কিউভেট। তাহলে কিউভেট মাস্ট বি কোয়ার্স। কার জন্য? ইউভির জন্য। কিন্তু যদি ভিজিবল হয় রেডিয়েশনটা তাহলে কিউভেটটা হবে হচ্ছে গ্লাসের তৈরি। এটা মনে রেখো, এখান থেকে কিন্তু অবজেক্টিভ অনেক সময় কোশ্চেন করা হয় যে যদি আমাদের লিকুইড স্যাম্পল হয়, সরি যদি আমাদের ইউভি রেডিয়েশনের ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের কিউভেট হবে হচ্ছে কোয়ার্টসের, আর যদি ভিজিবল রে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কিউভেট হবে হচ্ছে গ্লাসের। এছাড়া আরো কিছু কথা আছে। ইফ it is solution, the solvent used for preparation of solution must be cyclohexane, methyl alcohol, ethyl alcohol, or any other suitable solvent which is not capable to absorb the radiation incident on it. অর্থাৎ আমরা যে সলভেন্ট গুলো ব্যবহার করবো, যে বললাম রেফারেন্স সেলের মধ্যে সলভেন্ট থাকবে, তাহলে এই সলভেন্ট গুলো কখনোই কি করবে না, আমাদের ইনসিডেন্ট যে রেডিয়েশনটা আছে এটাকে অ্যাবজর্ব করবে না, এমনটা হতে হবে। আর কি হতে হবে? ইফ ইট ইজ সলিড দেন উই টেক অ্যাবাউট 1 গ্রাম অফ ইট অ্যান্ড ইজ মিক্সড ইন 100 to 200 গ্রাম অফ পটাশিয়াম ব্রোমাইড। কথা বুঝে গেল? অর্থাৎ যদি যৌগটা আমাদের স্যাম্পল যদি সলিড হয় তাহলে সলিড স্যাম্পলের 1 গ্রাম আমরা নিব, আর সাথে কি নিব? 100 থেকে 200 গ্রাম নিব হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড, নিয়ে এর একটা স্যালারি তৈরি করব।
স্যালারি বুঝতে পারতেছি তো, এক ধরনের ম্যাশ টাইপের। তো এই স্যালারিটা আমরা তৈরি করলে এটাকে আমরা সার্কুলার ডিস্ক তৈরি করব পিলেট আকারে। সেই পিলেটটা আমরা ওই কিউভেটের মধ্যে স্থাপন করব। তো এই গেল মোটামুটি আমাদের স্যাম্পল হোল্ডার বা কিউভেটের কাজ। তো এখান থেকে কয়েকটা কথা কিন্তু আমরা বললাম গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালোভাবে আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। এরপরে 5 নাম্বার অপশন হচ্ছে ফটো সেল। তোমরা যে অংশটা দেখতে পাচ্ছ এখানে লাল দাগাঙ্কিত করা, এটা কি করে? দ্য ট্রান্সমিটেড লাইট is incident on the photo cathode and convert this radiation into current. তো যখন এই ফটো সেলটা আমাদের ওই রেডিয়েশনটাকে কারেন্টে কনভার্ট করে, তখন আমরা এই যে আমাদের যে রেকর্ডার রয়েছে যে, সেটাতে আমরা কি করতে পারি? একটা গ্রাফ আকারে আমরা দেখতে পাই। তোমরা জানো কম্পিউটার মনিটর এগুলো তো কারেন্ট ছাড়া কাজ করে না। সো রেডিয়েশনটাকে আমরা কি করতেছি? কারেন্টে কনভার্ট করে নিচ্ছি। এটা হলো ফটো সেলের কাজ। আর এই রেকর্ডার কি করতেছে? সেটা আমাদেরকে অ্যাবজর্বেন্সের এগেইনস্টে যে আমাদের ওয়েভলেন্থ আছে তার বিপরীতে আমাদেরকে একটা গ্রাফ শো করছে। অলরেডি এই গ্রাফ নিয়ে একটু তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে দ্বিতীয় লেকচারে। তো আমরা এখানে কয়েক ধরনের স্পেকট্রোফটোমিটার আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার, ডাবল বিম স্পেকট্রোফটোমিটার, ইউভি স্পেকট্রোফটোমিটার, ভিজিবল স্পেকট্রোফটোমিটার, ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার, as well as the IR স্পেকট্রোফটোমিটার। তো এখান থেকে আমি দুটা নিয়ে কথা বলবো, একটা হচ্ছে সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার, একটা হচ্ছে ডাবল বিম স্পেকট্রোফটোমিটার। চলো দেখা যাক। সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারের মধ্যে আম, তোমাদেরকে যদি খুব সহজে বলি, আমাদের যে আহ, দুটো স্যাম্পল অর্ডার থাকে, একটা হলো রেফারেন্স আর একটা হলো স্যাম্পল। তো কিন্তু সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারের মধ্যে শুধু একটাই স্যাম্পল অর্ডার থাকে, অর্থাৎ কিউভেট শুধু থাকে কয়টা? একটা। এক্ষেত্রে জটিলতাটা হলো আহ, আমরা যখন অ্যাবজর্বেন্স নির্ণয় করতে যাই, তখন প্রথমে আগে সলভেন্টেরটা নেওয়া লাগে, তারপরে সলভেন্ট আবার বের করে সেটা ড্রেনেজ করে আবার আমরা স্যাম্পল আমাদের ওই কিউভেটের মধ্যে নেওয়া লাগে। দ্যাটস মিন সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারের একটু ডিসঅ্যাডভান্টেজটা বেশি আর কি। আমরা সামনের দিকে যাব। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার অ্যাজ অ্যান অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হোয়ার only one sample holder in placed. দ্যাটস মিন একটা মাত্র স্যাম্পল হোল্ডার আছে আর নাই, সেটার মধ্যে শুধুমাত্র আমরা কি রাখি? স্যাম্পল রাখি। পরবর্তীতে আবার এই স্যাম্পল চেঞ্জ করে সলভেন্টের আমাদের অ্যাবজর্বেন্স নিতে হয় আলাদা করে। কিন্তু ডাবল বিম স্পেকট্রোফটোমিটার, আর ডাবল বিম স্পেকট্রোফটোমিটার is an analytical instrument and that split the light from its source into two separate beam. ওই যে আমরা একটা মিরর ব্যবহার করেছিলাম, মিরর ব্যবহার করে ওই বিমটাকে আমরা দুইটা সেপারেট বিমে তৈরি করেছিলাম, লাইট যার ইন্টেন্সিটি সমান। তো দুইটা, একটা স্যাম্পলের মধ্যে দিয়ে যাচ্ছে আর একটা তোমার হচ্ছে রেফারেন্স সেলের মধ্যে দিয়ে বা রেফারেন্স কিউভেটের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ডাবল বিম স্পেকট্রোফটোমিটার। দ্যাটস ডাবল বিম স্পেকট্রোফটোমিটারের মধ্যে স্যাম্পল হোল্ডার থাকে দুটা, আর সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারের মধ্যে স্যাম্পল হোল্ডার থাকে একটা। এই হলো বেসিক কথাবার্তা। এখন বিভিন্ন পরীক্ষায় আমাদের আমরা প্রশ্ন দেই এরকম যে ডিফারেন্সিয়েট করো between single beam and double beam. That's mean differentiate between single beam spectrophotometer and double beam spectrophotometer. তো অলরেডি কয়েকটা কথা তোমাদেরকে বলা হলো, সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার ডেফিনেশন, ডাবল বিম স্পেকট্রোফটোমিটার ডেফিনেশন, তারপরে সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারের মধ্যে তোমার স্যাম্পল হোল্ডার থাকে একটা, ডাবল বিম যে স্পেকট্রোফটোমিটার সেটাতে স্যাম্পল হোল্ডার থাকে দুইটা। আর একটা কথা তোমরা নতুন করে আবার যোগ করতে পারো, সেটা হচ্ছে সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারে আমাদের বিম স্প্লিটারের প্রয়োজন হয় না, কারণ এটা তো লাইট স্প্লিট করবে না, একটা মাত্র স্যাম্পল হোল্ডারের মধ্যে দিয়ে চলে যাবে। কিন্তু ডাবল বিম স্পেকট্রোফটোমিটারের মধ্যে আমাদের বিম স্প্লিটার এটা প্রয়োজন হয়, কেননা ওই যে আমাদের যে নির্দিষ্ট ওয়েভলেন্থের তরঙ্গ দৈর্ঘ্য ওইটা ভাগ হয়ে দুটা আমাদের কিউভেটের মধ্যে দিয়ে পাস করবে এবং সেখানে অ্যাবজর্বেন্স হবে। তো এরকম করে তোমরা পার্থক্যগুলো লিখতে পারো। আর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো তোমরা
এর মধ্যেই করে ফেলতে পারো। যে আমরা একটু দেখি পিছনে লাস্ট স্লাইডে আছে। যেমন সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারের অ্যাডভান্টেজ কি? এটা হলো লেস এক্সপেন্সিভ, কম দামে পাওয়া যায় এবং এর ব্যবহার খুব সহজ। কিন্তু এর সেন্সিটিভিটি যে একেবারে খারাপ বিষয়টা তা না, ভালো সেন্সিটিভিটি। ঠিক আছে? তাহলে ভালো সেন্সিটিভিটি, দামে কম, আবার ব্যবহার করাও খুব সহজ। এটা হলো তার অ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব এর মানে প্রোডাক্টিবিলিটি বা এটা টাইম কনজিউমিং। কেন? কারণ একবার স্যাম্পল দিতে হয়, আবার সেই স্যাম্পল অ্যাবজর্বেন্স নিয়ে আবার সেটা ড্রেনেজ করে দেন আবার সলভেন্টের অ্যাবজর্বেন্স কতটুকু সেটা আবার নিতে হয়। এটা একটা সময় সাপেক্ষ। কিন্তু ডাবল বিম স্পেকট্রোফটোমিটারের মধ্যে এই সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা, এই যে এটা খুব কুইকলি প্রডিউসিবল, ডাটা প্রডিউসিবল এবং এটাতে আমাদের দুটা স্যাম্পল হোল্ডার থাকে। তারপরে এটা হচ্ছে আধুনিক বেশ, এর সেন্সিটিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুরেসি অনেক হাই। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে খুব এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ দেন সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার। আর হচ্ছে তোমার হচ্ছে এটা ব্যবহারটাও একটু জটিল প্রক্রিয়া আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের আম, যে ইনস্ট্রুমেন্টেশন অফ স্পেকট্রোফটোমিটার। তো দেখো অনেক সময় যে আমাদের স্পেকট্রোফটোমিটারের যে ডায়াগ্রাম গুলো খুব জটিল মনে হয় তোমাদের কাছে অঙ্কন করা। তো তোমরা সেক্ষেত্রে পরীক্ষার খাতায় এই ধরনের সহজভাবে আমি যেভাবে দেখালাম এই স্লাইডের মধ্যে এভাবে তোমরা ড্র করতে পারো সিঙ্গেল বিম এবং ডাবল বিম। ও এখানে একটু মিস্টেক হয়েছে, আমাদের দুইটাতেই সিঙ্গেল বিম লেখা। এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে ডাবল বিম স্পেকট্রোফটোমিটার এবং উপরেটা হচ্ছে সিঙ্গেল বিম স্পেকট্রোমিটার। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আমরা নেক্সট 4 নম্বর লেকচার নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ।